আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএসসি 2025 যেহেতু পরীক্ষা চলেই এসেছে, আজকের এই ভিডিওটা মেক করবো আমি এই জন্য যেন তোমরা যারা পরীক্ষার্থীরা আছো তারা খাতাকে খুব সুন্দর করে মেক করতে পারো, ডিজাইন করতে পারো এবং খাতাকে কীভাবে অর্গানাইজ করবা সেটা শেখানোর জন্য আজকে মূলত ভিডিওটা করা। আমাদের খাতার মধ্যে থেকে অনেক সময় নাম্বার কম আসে শুধুমাত্র ডেকোরেশনটা বাজে হওয়ার কারণে, খুব খারাপ হওয়ার কারণে। দেখবা যে এ এবং বি খাতার মধ্যে একই রকম কথা লিখেছে, কিন্তু দুইজনের মাঝে থেকে একজন নাম্বার কিছু বেশি পেয়েছে, একজন কিছু নাম্বার কম পেয়েছে। হতে পারে যে টিচারের কাছে একজন খাতাটা দেখতে খুব ভালো লেগেছে, তার কাছে নাম্বার চলে গেছে বেশি, আর একজনের খাতাটা দেখতে খুব ভালো লাগেনি, যদিও একই রকম লেখা। টিচার তো আর ওয়ার্ড টু ওয়ার্ড একটা সাথে আরেকটা খাতা মিলাবে না, তো তার খাতাটা দেখতে ভালো লাগেনি, এই জন্য তার নাম্বারটা কমে গেছে। আজকে আমি তোমাদেরকে খাতার ডেকোরেশন সম্পর্কে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়ার চেষ্টা করব। আমি একদম ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মধ্যে প্রতিটি নং তুমি কীভাবে দিবে না দিবে সেই জিনিসগুলো সম্পর্কে টুকটাক আলোচনা করবো। ভিডিওটি খুব বড় করার ইচ্ছা আমার নাই, যতটুকুই হবে না কেন তোমরা আশা করি সম্পূর্ণ ভিডিওটি একটু দেখো, টেনে টেনে দেখো না, যদি পারো ফাস্ট করে দেখতে পারো, যেহেতু তোমার ঠিক আছে। তো আমরা এখন স্ক্রিনে চলে যাচ্ছি। আমাদের একদম স্টার্টিং থেকে যদি আমরা একটুখানি ভালো করে খেয়াল করি, আমরা এখন স্ক্রিনে আছি। অ্যান্সার দ্য কোয়েশ্চেন নাম্বার 1 যখন তুমি লিখবা ইংলিশ ফার্স্ট পেপার আগে দেখো, ইংলিশ ফার্স্ট পেপারের মধ্যে থেকে অবভিয়াসলি তোমাকে ইংলিশ ফার্স্ট পেপারের মধ্যে থেকে অ্যান্সার দ্য কোয়েশ্চেন নাম্বার এরকমভাবে লেখার পরে নাম্বার 1 তো দিয়েছো, ঠিক আছে, এ বি সি ডি ই, এটার ভিতরে দেখবা কি অপশন নাম্বার কত। যেহেতু এটা এমসিকিউ কোয়েশ্চেন, তো এ নাম্বার কোয়েশ্চেনের মধ্যে থেকে 4টা অপশন থাকবে, 4টা অপশনের মধ্যে থেকে কোনটা, তো অবভিয়াসলি তুমি অপশনের নংটাও দিবা এবং অপশনে কি লেখা ছিল সেই পুরো লেখাটা দিবা, এবং এইভাবে তুমি এ বি সি ডি ই এফ জি অর্থাৎ এই 7টা অ্যান্সার করার চেষ্টা করো। আশা করি এইভাবে লিখলে একদম ফার্স্ট এক্সপ্রেশনের মধ্যে থেকে যদি সুন্দর করে লিখতে পারো কোনো কাটাকাটি ছাড়া, তাহলে তোমার খাতার একটা গুড ইমপ্রেশন ক্রিয়েট হবে এবং টিচারের কাছে মনে হবে যে তুমি আসলে পরবর্তীতে আরও ভালো লিখেছো। বা প্রথমে যদি কাটাকাটি করো একটু খারাপ দেখা যায় না, এটাই। অ্যান্সার তো কোয়েশ্চেন নাম্বার 2 তুমি ওই পেজ থেকে স্টার্ট করতে পারো যদি নিচে জায়গা থাকে, তাহলে যদি না হয় তাহলে পরের পেজ থেকে স্টার্ট করো। অ্যান্সার তো কোয়েশ্চেন নাম্বার 2টাকে অনেক সময় আমরা করি কি অনেক বড় বড় করে লিখে ফেলি, একদম প্রতিটা হাফ পেজ হাফ পেজ হাফ পেজ হাফ পেজ করে লিখে। আবার অনেকে করে কি এটা 2 নাম্বারের জন্য হইলেও একদম এক লাইনে উত্তর দিয়ে ফেলে। দেখো দুইটার ক্ষেত্রে কিন্তু নাম্বার কম হওয়ার সম্ভাবনা আছে। তো আমাদেরকে যে কাজটা করতে হবে, একটা মধ্যপন্থা অবলম্বন করতে হবে। খুব বেশি বড়ও করবো না, খুব বেশি ছোটও করবো না। তো বড় করবো না কেন বলছে, যদি আমি আমার স্টুডেন্টের থেকে যদি একটুখানি দেখি, কিছুদিন আগে আমার একটা স্টুডেন্ট একই স্কুলের শিক্ষার্থী, সে তো ওর নাম নিচ্ছি না, কারণ ওর নাম নিলে পরে বাকিরা আবার রাগ করবে, মন খারাপ করবে যে ওদের নাম কেন একটা করে নিয়ে নিই। যাই হোক, তো সে লিখেছে হাফ পেজ করে, তো সেখানে থেকে নাম্বার কম দিচ্ছে। আমাকে জিজ্ঞাসা করছে, স্যার যদি কম লিখতাম তাহলেও নাম্বার কম দিত, এখন একটু বেশি করে লিখছে এটাও নাম্বার কম দিচ্ছে। দেখো এখানের মধ্যে তার একটা ছোট একটা ভুল হয়েছে, সেটা হলো কি এত বড় করে লেখার দরকার নেই, 2 মার্কসের জন্য 2-3 লাইন এনাফ, ঠিক আছে। সো আমি এখানে মধ্যে একটু দেখাচ্ছি। দেখো যখন তুমি 2 নাম্বারটা অ্যান্সার করবা, তখন অবভিয়াসলি এই যে এ নাম্বার বি নাম্বার অ্যান্সার করছো, সি নাম্বার ডি নাম্বার ই নাম্বার খুব বেশি বড় না, তোমার জাস্ট 1-1.5 পেজের মধ্যে যেন এই টোটালটা কি কভার হয়ে যায়। যদি এমন মনে হয় যে না এটা তো একটু ডিটেলসে লেখা, সেটা ভিন্ন বিষয়। আমি বলবো যে যদি মোটামুটি ভাবে এটা খুব ছোট করে ফেলবা না যে এক লাইন উত্তর দিয়ে ফেলছে কমপ্লিট, অথবা একটা খুব বড় হয়ে গেছে এরকম করবা না, একটা মিডিয়াম রেঞ্জকে আমরা মেইনটেইনের চেষ্টা করবো। গেল 2 নাম্বার। 3 নাম্বারের মধ্যে দেখো কি বলছে, অ্যান্সার দ্য কোয়েশ্চেন নাম্বার 3। আমরা জানি 3 নাম্বারের মধ্যে থেকে একটা সিন প্যাসেজ থাকে এবং ওই সিন প্যাসেজ থেকে আমাদেরকে 5টা গ্যাপ ফিল আপ করতে হয়। তো তুমি যে কাজটা করবে, অ্যান্সার দ্য কোয়েশ্চেন নাম্বার 3 নাম্বার লেখা এ বি সি ডি ই, এবং এগুলোর পরে অবশ্যই এরকমভাবে আন্ডারলাইন ক্রিয়েট করার চেষ্টা করবে। যাই উত্তর লেখো না কেন আন্ডারলাইন আন্ডারলাইন আন্ডারলাইন, যেমন দেখে মনে হয় যে এটা তুমি কি কোনো একটা গ্যাপ ফিলিং এর অ্যান্সার করেছো, ঠিক আছে। 4 নাম্বারের মধ্যে থেকে আমরা যে জিনিসটা পাবো সেটা হলো কি 4 নাম্বারের মধ্যে থেকে আমরা একটা আনসিন প্যাসেজ পাবো, যেটা বেসিক্যালি আমরা আমাদের ইংলিশ ফর টুডে বইয়ের মধ্যে পাইনি। এটা অন্য কোনো জায়গা থেকে নিয়ে আসতে পারে, কিন্তু মজার ব্যাপার এবং খুবই খুশির খবর এটা যে এই প্যাসেজটা অবশ্যই অনেক সহজ থাকবে। কারণ তুমি সায়েন্সের স্টুডেন্ট হও অথবা কমার্সের স্টুডেন্ট হও বা আর্টসের স্টুডেন্ট হও, তোমাকে কিন্তু অবশ্যই তিনি যে কোশ্চেন করেছে ওই ভেবেই কোশ্চেন করেছে। এখানে দুর্বল স্টুডেন্টও আছে এবং ভালো স্টুডেন্টরাও আছে, তো সবার উপর ডিপেন্ড করে প্যাসেজটাকে এমন দেওয়া হয় যেন তুমি ইনস্ট্যান্ট ভাবে প্যাসেজটা পড়ে সেটা থেকে কোশ্চেনগুলোকে অ্যান্সার করতে পারো। সো এটা খুব বেশি কঠিন হবে না, খুবই ইজি হবে। আনসেন প্যাসেজগুলো সবসময় আমরা দেখে আসছি খুবই ইজি হয়। সো এখানের মধ্যে থেকে তুমি যে কাজটা করবা, ইনফরমেশন ট্রান্সফারের ক্ষেত্রে একই পেজের মধ্যে তুমি 3 নাম্বার এবং 4 নাম্বারে অ্যান্সার করতে পারো, ঠিক আছে। এক পেজের মধ্যে 3 এবং 4 কমপ্লিট হয়ে গেল। 5 নাম্বারের ক্ষেত্রে আমরা যখন সামারির দিকে যাব, তো সামারির ক্ষেত্রে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। সামারির স্টার্টিং এবং সামারির এন্ডিং এই দুটোকে খুব ভালো করে
বুঝতে হবে এবং এই দুইটাকে খুব ভালো করে ফোকাস দেবে। সামারির মধ্যে তুমি তিনটা জিনিসের উপরে ফোকাস দেবে। এক হলো স্টার্টিং তুমি কি দ্বারা করতেছো, অর্থাৎ তিনটা জিনিস বেসিক্যালি আমরা দেখি যে এক হলো কোনো ব্যক্তি সম্পর্কে আসতে পারে, কোনো একটা স্পেসিফিক বস্তু সম্পর্কে আসতে পারে, অথবা কোনো একটা প্লেস সম্পর্কে আসতে পারে। এই তিনটার জন্য আমরা স্টার্টিংটা কীভাবে মেক করবো এটা আমি আমার স্টুডেন্টদেরকে বুঝাইছি, হয়তো অন্য কোনো ভিডিওতে এটা বলে দিব না তোমাদেরকেও। তো স্টার্টিংটা খুব সুন্দর করে দিব, এন্ডিংয়ের মধ্যে থেকে পুরো প্যাসেজের থ্রুতে একটা লাইন এরকমভাবে লিখবো যে তুমি তার সম্পর্কে মন্তব্য করতেছো। ব্যক্তি সম্পর্কে হতে পারে, বস্তু সম্পর্কে হতে পারে, স্থান সম্পর্কে হতে পারে। আর মাঝখানের যে বিষয়গুলোকে করবা সেই বিষয়গুলোর মধ্যে থেকে কয়েকটা বিষয় খুবই লক্ষণীয়। এক হলো তুমি কোনো লাইন হুবহু প্যাসেজ থেকে নিয়ে আসতে পারবা না, তুমি এখানে মধ্যে চেঞ্জিং সেন্টেন্স অথবা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা হেল্প নিতে পারো। যেমন ধরো দুইটা লাইনকে তুমি একত্র করে সেটাকে কমপ্লেক্সে বানায় ফেললা, অথবা কম্পাউন্ডে বানায় ফেললা, অথবা একটু ডিফারেন্ট ভাবে তুমি এই জিনিসটাকে মেক করতে পারো যেন হুবহু কোনো লাইন কপি না হয়ে যায়। এখানে মাথায় রাখার বিষয় হলো প্যাসেজ যতটুকু হবে তার 3 ভাগের 1 ভাগ তোমাকে অ্যান্সার করতে হবে। আর খাতার মধ্যে একটা পেজের মধ্যে থেকে এখানের মধ্যে থেকে 3 ভাগের 2 ভাগ লিখতে হবে। এটা মনে করে একটা খাতা তুমি লিখতেছো, যেমন এখানের মধ্যে থেকে তুমি পুরোটা নিচের দুইটা লাইন অবশ্যই, দুইটা আঙ্গুল অবশ্যই গ্যাপ দিবা, ঠিক আছে? পুরোপুরি যেন ফিল আপ না হয়ে যায়, কারণ কি এটা সামারি, এটা কোনো প্যারাগ্রাফ না যে তুমি অনেক বড় করে লিখবা। এখানে আমাদের থেকে অ্যান্সার দ্য কোয়েশ্চেন নাম্বার সামারি, স্টার্টিং করলা একদম অতটুকু লিখলা, এখানে আমাদের থেকে শেষে দুইটা লাইন অথবা দুইটা আঙ্গুল পরিমাণ জায়গা গ্যাপ দিবা যেন পুরোটা ফিল আপ হয়ে না যায়। এটা গেল। এরপর আমি যদি বলি 6 নম্বরের কথা, 6 নম্বরের মধ্যে তুমি ম্যাচিং পাবা। ম্যাচিংয়ের ক্ষেত্রে তুমি অবশ্যই যেহেতু 3টা কলাম থাকবে, দেখো এখানে আমাদের স্ক্রিনে যেরকমভাবে দেওয়া আছে এ, তারপরে এখানে থেকে 2 নাম্বারটা মিলতেছে, এরপরে কি 4 নাম্বারটা মিলতেছে এবং পুরোটা কি হচ্ছে এখানে অ্যান্সার দিয়ে দিবা। টিচার তোমাকে দেখবে তোমার খাতার লেখা ঠিক আছে কিনা, সুন্দর হয়েছে কিনা, পুরোটা লিখছো কিনা। আর বেসিক্যালি মিলাবে কিন্তু এই জায়গাটা, অর্থাৎ এখানে ভুল করা যাবে না। এইভাবে তুমি 5টা অ্যান্সার করে ফেললাম। এরপরে তোমার 7 নাম্বার মধ্যে থেকে 2 প্রকারের ডাইরেকশন আসতে পারে। একটা হলো তোমাকে শুধুমাত্র নাম্বারগুলোকে মেনশন করতে বলতে পারে, ঠিক আছে? আমাকে যদি তোমাকে বলা হয় যে শুধু নাম্বারগুলো মেনশন করো, তুমি যদি শুধুমাত্র এই যে অ্যান্সার দ্য কোশ্চেন নাম্বারের পরে এই বক্সটা দিয়ে দাও, তোমার 8-এ 8 তুমি নিশ্চিত থাকতে পারো। কিন্তু যদি বলে একটা স্টোরি মেক করো এই রিয়ারেন্সকে মেক করার পরে, তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে, পুরোটা অ্যান্সার করতে হবে। 8 নাম্বারের মধ্যে দেখো প্যারাগ্রাফের মধ্যে থেকে অবশ্যই তোমাকে 250 থেকে 300 ওয়ার্ড লিখতে হবে। বলা যেতে পারে 2.5 পেজ থেকে 3 পেজ। যদি তুমি এর চেয়ে খুব বেশি লিখতে পারো, আমি বলবো তোমাকে 3.5 পেজের বেশি দিও না, কারণ খুব বেশি বড় মনে হয়। আবার 3 পেজের কম দিলে একটু ছোট ছোট মনে হয়। কিন্তু 10 মার্কসের জন্য একটা প্যারাগ্রাফ লিখতেছো, অবশ্যই খুব সুন্দর করে দিবা এবং এই প্যারাগ্রাফটা যেন কমপক্ষে 2.5 থেকে 3 পেজ হয়, ঠিক আছে? খুব বেশি হলে 3.5 পেজ, এর বেশি যায়ও না। এরপরে আমাদের আসবে স্টোরি, ঠিক না? আমি এখানে আমাদের 3 পেজের আলোকে দিয়ে রাখছি। এটা হলো প্রথম পেজ, তারপরে এটা হলো দ্বিতীয় পেজ, এরপর হলো তৃতীয় পেজ, যাই হোক ওইভাবে দিছি। এখন আমাদের স্টোরি কিভাবে মেক করবো? স্টোরি মেক করার ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের 2 প্রকার স্টোরি আসতে পারে। একটা হলো ক্রিয়েটিভ স্টোরি অথবা কি আমাদের ট্র্যাডিশনাল স্টোরি। ট্র্যাডিশনাল স্টোরি আসলে তোমরা অবশ্যই পারবা, খুব সহজ হয়ে যাবে তোমাদের জন্য। কিন্তু গত বছর ঢাকা বোর্ডের মধ্যে আমরা দেখেছি এবং আগের বছর অন্যান্য বোর্ডগুলোতেও আসছে চোখটা যে ক্রিয়েটিভ স্টোরি তারা দিয়ে দেয়। ক্রিয়েটিভ স্টোরি যদি আসে, তুমি খুব বেশি ইনস্ট্যান্ট বানাইতে পারবা না, কমপক্ষে 1.5 থেকে 2 পেজ লেখার চেষ্টা করো। এটা তোমার স্টোরি সম্পর্কে একটা ধারণা দিয়ে দিলাম যে কমপক্ষে 2টা পেজ লেখার একটা চেষ্টা করবা। অ্যান্সার দ্য কোশ্চেন নাম্বার 10, দেখো তোমাকে অবশ্যই যখন গ্রাফের অ্যান্সার করবা, গ্রাফের অ্যান্সার মধ্যে থেকে 4টা প্যারা দিবা। প্রথম প্যারার মধ্যে থাকবে যে এই যে দ্য গিভেন গ্রাফ শোজ দ্যাট, হ্যাঁ, শাল টাল দিয়ে নিবা। এরপর বলবা যে ইজ রিটেন অ্যাজ ফলোজ, পরবর্তীতে এটা দেওয়া হলো। আর এরপরের যেই প্যাসেজটা, এটার স্টার্টিং দেবে অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ। এবার গ্রাফটাকে তুমি ডিসক্রাইব করার চেষ্টা করবা। এটা গেল মোটামুটি যতটুকু ডিসক্রাইব করা যায়। লাস্টের যে 2টা প্যারা তুমি দিবা, সেটার মধ্যে থেকে একটা হলো কি হাইয়েস্ট এবং লোয়েস্ট, এটাকে ইন্ডিকেট করে দিবা যে কোন সালের কত নাম্বার বারটা তুমি পাচ্ছ, হাইয়েস্ট কোনটা এবং লোয়েস্ট কোনটা। এবং লাস্টলি সেই সম্পর্কে 1টা বা 2টা লাইন তুমি তোমার মতো করে দিয়ে দিতে পারো মন্তব্য শুরু। আচ্ছা, 11 নম্বরের মধ্যে আমরা যদি ইনফর্মাল লেটারের ক্ষেত্রে দেখি, তাহলে ইনফর্মাল লেটার কি ডেট, অ্যাড্রেস, তারপরে ডিয়ার। তুমি তোমার যেহেতু এটা একটা অফিসিয়াল কোনো কিছু না, তুমি তোমার যাকে পাঠাচ্ছ তার নাম দিয়ে দিবা, পুরোটা বডি হয়ে যাবে। এন্ডিংয়ের মধ্যে তুমি নো মোর টুডে, এরপরে প্যাসেজ কমপ্লিট। এরপর অবশ্যই তোমাকে এই বক্সটা দিতে হবে যে ফ্রম হাতের বাম পাশে, টু হলো হাতের ডান পাশে, এরপর হবে স্ট্যাম্প, এখানে নেম অ্যান্ড অ্যাড্রেস, বাস এনাফ। এখন এই 11 নম্বরের মধ্যে থেকে আরো একটা জিনিস আসতে হবে, সেটা হলো কি ইমেল। দেখো ইমেলের ক্ষেত্রে আমাদের একটু মাথায় রাখতে হবে যে ইমেলটাকে অনেক জায়গার মধ্যে থেকে শুধুমাত্র যে টু এটা দেয় এবং সাবজেক্ট দেয়। আমি বলবো যে যারা যারা আমার স্টুডেন্ট বা যারা আমার কাছে পড়েছেন সবাইকে এই জিনিসটা শেয়ার করেছি যে তোমরা অবশ্যই ইমেলের ক্ষেত্রে একটা বক্স মেক করবে। এই যে দেখো আমি একটা বক্স মেক করছি, ঠিক না? এরকম একটা বক্স তুমি খাতার মধ্যেই মেক করবা। অ্যান্সার কোশ্চেন নাম্বার লেখার পরে ইমেল সাইডে লিখতে পারো, নাও লিখতে পারো। একটা বক্স মেক করো, বক্সের মধ্যে থেকে প্রথম যে লাইনটা হবে এটা হবে ফ্রম, তারপর হবে টু, তারপর হবে সেন্ড, তারপর হবে সাবজেক্ট। এইরকম ভাবে মাথায় রাখতে হবে ফ্রম এবং টু এর মধ্যে তুমি যেই ইয়াটা লিখবা, অর্থাৎ ইমেলটা লিখবা,
ইমেলের মধ্যে থেকে কোনো বড় হাতের অক্ষর থাকতে পারবে না, মাঝখানে কোনো গ্যাপ থাকতে পারবে না, কোনো স্পেশাল ক্যারেক্টার থাকতে পারবে না, শুধুমাত্র ছোট হাতের স্মল লেটার্স এবং সেখানের মধ্যে থেকে নিউমেরিক্যাল নাম্বারস থাকতে পারে। দ্যাটস এনাফ। এই দুইটার ক্ষেত্রে অবশ্যই সেন্টের ক্ষেত্রে তুমি প্রথমে তারিখ দিয়ে দিলা, এরপর একটা সেমিকোলন দিয়ে দিলে, এরপর তুমি তোমার টাইমটা দিয়ে দিলা। সাবজেক্টের ক্ষেত্রে তুমি অ্যাবাউট কি সম্পর্কে লিখতেছো সেটা দিয়ে দিচ্ছ। ডিয়ার এর মধ্যে এখানের মধ্যে থেকে তুমি তোমার বডিটাকে পুরোপুরিভাবে এখানের থেকে অ্যাড করলা যে তুমি কি কি লিখতে চাচ্ছ ডিয়ার। পুরোপুরিভাবে ইনফর্মাল লেটার আমরা যেভাবে লিখি, এবং শেষে অবশ্যই ইয়োর লাভিং, ইয়োর সিনসিয়ারলি, এরকম ভাবে তুমি তোমার এন্ডিংটা করবে। ঠিক আছে, মানে লেটার যেভাবে তুমি শেষ করো সেইভাবে, শুধু ওই যে নিচে যেই খামটা দিটা ওইটা এখানে উপরে চলে গেছে। জাস্ট এনাফ। এখন আমরা যে জিনিসটা 12 নম্বর অ্যান্সার করবো সেটা হলো কি ডায়লগ। ডায়লগের ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে, আর ডায়লগ বিটুইন মি অ্যান্ড মাই ফ্রেন্ড অ্যাবাউট কি সম্পর্কে সেটা লিখলা ইজ রিটেন অ্যাজ ফলোজ। নিচে জিনিসটা দেওয়া হলো। এখন অবশ্যই তুমি কি মাইসেলফ এবং ফারুক, এখানে তুমি তোমার বন্ধু নাম দিতে পারো, রাকিব অ্যান্ড সাকিব, যেখানে এই যে দিলা। কিন্তু কোলন যখন দিবা তখন যদি কোনো একটা লাইনে দেখো এখানের মধ্যে থেকে একটা লাইন কি অতিক্রম হয়ে গেছে, এই অতিক্রম হওয়ার পরে এইখানের মধ্যে থেকে তুমি কিন্তু কোলনের পর থেকে অ্যান্সার করবা। আমি এই যে এখানের মধ্যে একটু দেখাচ্ছি, আমি জানি না তুমি দেখতে পাচ্ছ কিনা, এই জায়গাটা কিন্তু গ্যাপ। দেখো এখানে কিন্তু এই জায়গাটা গ্যাপ, তাহলে কি দেখতে সুন্দর লাগে যে তুই কে কথা বলতেছে এটা খুব ক্লিয়ারলি বোঝা যায়। এরকম ভাবে তুমি মোটামুটি ভাবে 2 পেজ বা 3 পেজের মধ্যে জিনিসটা শেষ করার চেষ্টা করবা। প্রায় দেখো এখানের মধ্যে থেকে 19 পেজ হয়ে গেছে। যাই হোক, এটা ছিল আমাদের আজকে ফার্স্ট পেপার, অর্থাৎ ইংরেজি প্রথম পত্রের ক্ষেত্রে আমরা কিভাবে খাতাটাকে সুন্দর করে সাজাবো সেই জিনিসটা রয়ে গেল। এবং অবশ্যই তোমরা এইটা মাথায় রাখবা যে টিচারের ক্ষেত্রে টিচার কমপক্ষে 40 থেকে 50 সেকেন্ডের মধ্যে খাতা দেখবে। প্রতিটা পেজ দেখার জন্য তার কাছে খুবই অল্প সময়। তোমার প্রথমে দর্শনদারি, পরে গুণ বিচারী, অর্থাৎ কি প্রথমে তোমার খাতাটা দেখবে যে দেখতে সুন্দর লাগছে কিনা, এরপরে সেটার ভিতরে লেখা কি আছে সেটাকে তিনি দেখবে। সো বড় করে লিখলে তোমার ক্ষতি হবে না, একটু বলে রাখি। আর যেটাতে বললাম যে বড় করে লেখার ক্ষেত্রে এতটুকু তোমার লিমিটেশনস, এটাকে মাথায় রাখবা। আশা করি যে তোমরা জিনিসটা বুঝতে পেরেছো, এবং খাতাটাকে আরো সুন্দর করে যদি তোমাদের কাছে কোনো আইডিয়া থাকে আমাদেরকে নিচে কমেন্ট বক্সে শেয়ার করতে পারো, স্যার এটা এইভাবে লিখবো, বা তোমার দ্বারা যদি আরেকজন উপকৃত হয় কমেন্ট বক্সে পড়ে, তাহলে তো খুবই ভালো। তোমরা খুব ভালো পরীক্ষা দাও, সবার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। এবং আমি অবশ্যই আল্লাহ হাফেজ বলার আগে আরেকটা কথা বলে নিই, আমি সেকেন্ড পেপারেরটাও ভিডিও আকারে খুব শীঘ্রই দিয়ে দিচ্ছি। আসসালাম।